Hello students, my name is Somarnath. আমি তোদের কনসেপ্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে ফিজিক্স ফ্যাকাল্টি তোদের অমরদা। আজকে তোদের জন্য নিয়ে এসেছি যে সার্কুলার মোশন ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সার্কুলার মোশন বা বৃত্তীয় গতির পুরোটা পুরো নয় মানে লেকচার 1 নিয়ে এসেছি। সেরপর দেখা যাক কতটা আগে কমপ্লিট করা যায়। ঠিক আছে, চল বেশি না বকে তোরা খাতায় যেমন নোটস করতে থাকিস ভালোভাবে, যেমন মানে আমি ক্লাস করিয়ে থাকি, ক্লাস করতে করতে যেমন নোটস করিস এবং খাতায় সুন্দরভাবে নোট করবি। চলো স্টার্ট করা যাক ক্লাসটা আজকে থেকে। চল দেখ, ফার্স্টে আমরা এখানে একটা কিছু মুছে নিই। চলো, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, সার্কুলার মোশন বা বৃত্তীয়, এটাকে বাংলায় কি বলে থাকে? বৃত্তীয় গতি বলে থাকে। সার্কুলার মোশনকে বাংলায় কি বলে থাকে? বৃত্তীয় গতি বলা হয়ে থাকে বাংলায়। সার্কুলার মোশনকে বাংলায় বৃত্তীয় গতি বলা থাকে। ওকে, দেখ এখানটা আমাদের অরিজিন, ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা একটা অরিজিন আমরা ধরছি মূল বিন্দু, মানে এটা 0,0 আমরা ধরে রাখতে পারি আছে। এরপর দেখ এটা হচ্ছে আমাদের একটা কার্ভ বা একটা কার্ভ, মানে একটা রাস্তা। ওকে, একটা রাস্তা বা যে কোনো কার্ভ, যে কোনো একটা লেখচিত্র মানে লেখ, যে কোনো একটা কার্ভ, সেই কার্ভের উপর একটা পার্টিকেল, বা একটা কোনো বস্তু এইখানে রয়েছে ইনিশিয়ালি, এখানে রয়েছে এই ও বিন্দু থেকে। এই যে পার্টিকেলটা ও বিন্দু থেকে এই পার্টিকেলটার যেটা অবস্থান ভেক্টর, মানে যেটাকে রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টরও বলা থাকে, সেটা হচ্ছে আর ইনিশিয়াল। কিছুক্ষণ সময় যাওয়ার পর এই বস্তুটা একটা স্থির বেগে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে পারে। আর মানে এসেলারেশন নিয়েও যেতে পারে। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? এসেলারেশন 0, আর এসেলারেশন সময় অর্থাৎ ভেরিয়েবল ভেলোসিটিতেও যেতে পারে। যে সে ফাইনালি এইখানকে এলো, মানে কি সময়, কিছুটা সময় বাদ সে পার্টিকেলটা কি করলো, এই জায়গাটাতে এলো। পার্টিকেলটা ফাইনালি এখানকে গেল এবং সেই সময় ও বিন্দু থেকে এই যে পার্টিকেলটা, ও বিন্দু থেকে মূল বিন্দু বা ও বিন্দু, যেটাকে আমরা 0,0 বা অরিজিন বলেছিলাম, সেই 0,0 বা মূল বিন্দু থেকে এই পার্টিকেলটার যেটা অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আর এফ দিয়েছি। এটা ফাইনালি ভেক্টর, ফাইনাল পজিশন ভেক্টর। ওকে, তখন এই যে পার্টিকেলটা এখান থেকে তাহলে কি করবে, এই যে আর ইনিশিয়াল ভেক্টর এবং আর ফাইনাল ভেক্টরের মধ্যবর্তী কি করেছে, একটা কোণের সৃষ্টি করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখ মধ্যবর্তী, আমি হাইলাইট দিয়ে দেখাচ্ছি, মধ্যবর্তী একটা কোণের সৃষ্টি করেছে, এই যে কোণটা, তারা লাল কালার একটা দেখ কোণের সৃষ্টি করেছে। পেনে নিত পেন, পেন। দেখ একটা কোণ সৃষ্টি করেছে এখানটা, দেখতে পাচ্ছিস? আর দেখ কোণটা, সেই কোণটার নাম আমরা কি দিয়েছি? থিটা দিয়েছি। এই যে কোণটার নাম আমরা কি দিয়েছি? থিটা দিয়েছি। এই কোণটার যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে আমরা থিটা দিয়েছি। থিটাটা কি? এই থিটাটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কৌণিক সরণ বলা হয়ে থাকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই যে থিটাটা হলো কৌণিক ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলা হয়ে থাকে। থিটাটা হচ্ছে কি, যে তার ইনিশিয়াল ভেক্টর এবং ফাইনাল ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, ইনিশিয়াল ভেক্টর মানে তার ইনিশিয়াল যে পজিশন ভেক্টর এবং তার ফাইনাল পজিশন ভেক্টর, যে মধ্যবর্তী কোণ, সেটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলা হয়ে থাকে। সেখানে কি বলছে, এটা অ্যাঙ্গেল রোটেটেড, অ্যাঙ্গেল মানে কোণ করেছে বাই পজিশন ভেক্টর অর রেডিয়াস ভেক্টর। পজিশন ভেক্টর বা রেডিয়াস ভেক্টরটা যে কোণ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে কি বলছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা কি বলবো? ডিফারেন্স বিটুইন টু অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য পার্টিকেল মুভিং অ্যালং অরবিটারি পাথ। যে কোনো পাথ হতে পারে, আমরা বলেছিলাম যে কোনো একটা পাথ বা পথের মধ্যে দিয়ে উইথ রেসপেক্টেড টু সেম উইথ রেসপেক্টেড টু সেম ফিক্সড পয়েন্ট ইজ কল, মানে এই যে এই ফিক্সড পয়েন্ট, এই জিরো ও ও বিন্দু এটা দিয়েছি, এই ও বিন্দু সাপেক্ষে, ও বিন্দু সাপেক্ষে আমরা বলবো এই যে পার্টিকেলটা সেটা কি করছে, একটা কৌণিক মানে বৃত্তীয় গতি করছে। এই বিন্দু কি বলেছে দেখ, ডিফারেন্স বিটুইন টু অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য পার্টিকেল মুভিং অ্যালং অরবিটারি পাথ। যে কোনো একটা অরবিটারের পাথের মধ্যে তার যে রেডিয়াস ভেক্টর রয়েছে বা পজিশন ভেক্টর রয়েছে, তার পজিশন ভেক্টর যে কোণ করেছে একটা যে কোনো বিন্দু সাপেক্ষে, এই যে ও বিন্দু বলেছে, যে কোনো বিন্দু সাপেক্ষে যে কোণ তৈরি করে সেটাকে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলা হয়ে থাকে। কৌণিক সরণ বলা হয়ে থাকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলা হয়ে থাকে।
এরপর আমরা কি জানবো অ্যাঙ্গুলার ভেলোসিটি, বা এটাকে কি বলা থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি বলা থাকে, কৌণিক বেগ। কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, বা তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে থিটা চিহ্ন দ্বারা ডোনেট করা হয়ে থাকে, সেটা আমরা বুঝতে পারলাম যে কি থিটাটা হচ্ছে কি, যে কোনো একটা বিন্দু সাপেক্ষে কোনো একটা যে কোনো পাথে যে কোনো একটা কণা বা কোনো একটা পার্টিকেল, যে তার যে ইনিশিয়াল যে ভেক্টর পজিশন ভেক্টর ওই বিন্দুটা সাপেক্ষে এবং ফাইনাল ভেক্টর তারা মধ্যবর্তী যে কোণটা তৈরি করে, তাদের মধ্যবর্তী যে কোণ তৈরি হয়, সেটাকে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগকে আমরা এরকম ভাবে ডোনেট করে থাকি। কৌণিক বেগ হচ্ছে কি, আমরা যেমন বলেছিলাম যে স্যার আমাদের এস যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে ভেলোসিটি বা বেগ সমান কি হয়ে থাকে, ডিএস বাই ডিটি হয়ে থাকে। ভেলোসিটি সমান কি হয়ে থাকে, ডিএস বাই ডিটি। এসেলারেশন ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে, ডিভি বাই ডিটি, আমরা বলেছিলাম না। সেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগকে কি চিহ্ন দ্বারা ডোনেট করা হয়ে থাকে, ওমেগা, এটা ওমেগা চিহ্ন বলা থাকে। ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি হয়ে থাকে। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। ওমেগা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। আর অ্যাঙ্গুলার এসেলারেশন এটাকে বলা হয় থাকে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ বলা থাকে। কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, ডি ওমেগা বাই ডিটি। এরপর দেখ একটা জিনিস, এই দুটো সূত্র তো আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে। এরপর দেখ এসেলারেশনটাকে আমরা এরকমও লিখতে পারছিলাম, ডি টু এস বাই ডিটি স্কোয়ার। স্যার কেন ডি টু এস বাই ডিটি স্কোয়ার লিখছেন, দেখুন ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমাদের কি, এসেলারেশন ইজ ইকুয়াল টু কি, ডিভি বাই ডিটি বলছি, ডিভি বাই ডিটি। আর ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, ডিএস বাই ডিটি। তো তাহলে ডি বাই ডিটি, ডি বাই ডিটি, আর এখানে স্যার ডিএস বাই ডিটি। তাহলে এখানে ডি টু এস বাই ডিটি স্কোয়ার আমরা লিখতে পারি, এসেলারেশন ইজ ইকুয়াল টু ডি টু এস বাই ডিটি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা এখান থেকে অ্যালফাটাকেও লিখতে পারি ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের দুটো সূত্র আমাদেরকে মনে রাখতে হবে এখানে, যেটা মেন মেন দুটো সূত্র। একটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, এই সূত্রটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অ্যালফা ইজ ইকুয়াল টু, অ্যালফাটাকে কি বলা থাকে, অ্যাঙ্গুলার এসেলারেশন বা কৌণিক ত্বরণ, যেটাকে বলা থাকে ডি ওমেগা বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার। এই দুটো সূত্র আমাদেরকে ফার্স্টলি মনে রাখতে হবে, ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আমাদের দেখতে পাবো। ওকে, এই দুটো সূত্র ফার্স্টে তোরা ভালো করে মাথায় রাখবি। ওকে, চল নেক্সট পেজে যাওয়া যাক। এরপর এভারেজ অ্যাঙ্গুলার স্পিড। এভারেজ অ্যাঙ্গুলার স্পিড কি বলেছে, এভারেজ অ্যাঙ্গুলার স্পিডের যেটা সংজ্ঞা সেটা হচ্ছে ওমেগা এভারেজ, দ্বারা এটা পেনটা চেঞ্জ করি। এভারেজ অ্যাঙ্গুলার স্পিড, যেটাকে ওমেগা এভারেজ ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। মানে যেমন বলেছিলাম ভি এভারেজ কি, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। এখানে ওমেগা এভারেজ, এভারেজ অ্যাঙ্গুলার স্পিড মানে কি, ও এভারেজ গড়, গড় যেটা আমাদের আহ, উম, দ্যুতি হয়ে থাকে, গড় কৌণিক দ্যুতি যেটা হয়ে থাকে বা গড় কৌণিক সরণ যেটা হয়ে থাকে, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে বলেছিলাম কি, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম, টোটাল। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম, সেটা হচ্ছে আমাদের এভারেজ অ্যাঙ্গুলার স্পিড হয়ে থাকে। টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হয়ে থাকবে স্যার, এটাকে আমরা ডেল্টা থিটা দ্বারা ডোনেট, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তাহলে ডেল্টা, ডেল্টা থিটা মানে কি স্যার, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। এটা তো যেহেতু ভেক্টর অনুযায়ী লিখবো। আর এটা হচ্ছে স্যার টি টু মাইনাস টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল বা টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এটা আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে। ওমেগা এভারেজ, এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসবে, এভারেজ অ্যাঙ্গুলার স্পিড। এরপর ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, এই যে ডেল্টা টি মানে যখন ইনস্ট্যান্টেনিয়াস আমাদের যেটা হয়ে থাকবে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস যখন হয়ে থাকবে, তখন হচ্ছে কি লিমিট, এই ক্ষুদ্র টাইমের জন্য যখন ডেল্টা টি স্ট্যান্ডস টু জিরো, ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি হয়ে থাকবে। অর্থাৎ যখন ক্ষুদ্র সময়ের জন্য এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা যখন হয়ে থাকে, মানে ক্ষুদ্র সময়ে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের, ঠিক আছে, সেটাকে আমরা কি বলে দেবো, ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এটাকে কি বলা থাকে, এই ফাংশনটাকে এই গোটাটাকেই বলা হয় থাকে কি জানিস,
এইটাকেই তখন বলা হয়ে থাকবে ডি থিটা বাই ইনস্ট্যান্টেনিয়াস, যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডি থিটা বাই ডিটি হয়ে থাকে। ওকে, এটাকেও আমাদের ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস, আর এটা হচ্ছে ওমেগা এভারেজ। ওকে, চল ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার, এই যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা বলছি না, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটিকে অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা থাকে। ইনস্ট্যান্টেনিয়াস যে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে তাৎক্ষণিক যেটা, এটাকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বাংলায় কি বলে থাকে? তাৎক্ষণিক, তাৎক্ষণিক কৌণিক বেগ। এই তাৎক্ষণিক কৌণিক বেগকে কি বলা থাকে? অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক বেগ বলা থাকে। এটাকে কি বলা থাকে? কৌণিক বেগ বলা থাকে। আর এভারেজ অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের গড় কৌণিক সরণ। তাহলে আমাদের এখানে দুটো সূত্র মনে রাখতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার যেটা ভেলোসিটি হয়ে থাকে বা যেটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে থাকে হচ্ছে ডি থিটা বাই ডিটি, এই সূত্রটা ফার্স্টে মনে রাখতে হবে। আর এভারেজ অ্যাঙ্গুলার স্পিড যেটা ওমেগা এভারেজ হয়ে থাকে সেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে ডেল্টা থিটা ডিভাইডেড বাই টোটাল টাইম মানে ডেল্টা টি, মানে চেঞ্জ ইন টাইম, চেঞ্জ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। ওকে, তাহলে আমাদের এই দুটো ফর্মুলা ভালো করে তোরা মনে রাখবি। এই ফর্মুলাটা দ্বারা, এই ফর্মুলাটা 1 নম্বর আর এই ফর্মুলাটা 2 নম্বর। ঠিক আছে, চল নেক্সট একটা কোশ্চেন দেখ। আমাদেরকে কি দেওয়া রয়েছে কোশ্চেনটাতে, ভালো করে দেখ। ইফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ গিভেন বাই থিটা ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 3 where t is the time। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে একটা টি এর ফাংশন দেওয়া রয়েছে যেটা 2t স্কোয়ার প্লাস 3 দেওয়া রয়েছে। এখানে টি হচ্ছে টাইম দেন। দেন আমাদেরকে কি বলেছে? ফাইন্ড আউট এভারেজ অ্যাঙ্গুলার স্পিড আপ টু 3 সেকেন্ড। অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সেকেন্ড সময়টা সেটাকে স্টার্ট হয়েছে এবং টি ইজিক্যাল টু 3 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের যেটা এভারেজ অ্যাঙ্গুলার স্পিড অর্থাৎ গড় কৌণিক দ্রুতি যেটা হয়ে থাকবে সেটা আমাদের চেয়েছে। আমরা কি বললাম? এভারেজ, ওমেগা এভারেজ, এর আগে আমরা কি বললাম সূত্রটা? ওমেগা এভারেজ ইজিক্যাল টু কি বলেছিলাম? ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা থিটা মানে কি স্যার? থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল, আর এটা হচ্ছে কি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এটাই তো হয়ে থাকবে, এটাই আমরা ওমেগা এভারেজ জানলাম। এরপর দেখ ভালো করে বুঝ, থিটা ইজিক্যাল টু 2t স্কোয়ার প্লাস 3 দেওয়া রয়েছে। টি ইজিক্যাল টু যখন টি ইনিশিয়াল মানে কি স্যার? টি ইজিক্যাল টু যখন 0 সেকেন্ড সময়, 0 সেকেন্ড সময়ের কথা বলছে, অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সেকেন্ড সময়ে থিটা স্যার কত থাকবে? টি ইজিক্যাল টু 0 সেকেন্ড সময়ে, দাঁড়া এখানটা আমরা মুছি একটা জিনিস, এরকম ভাবে লিখবে, ঠিক আছে? টি ইনিশিয়াল মানে কি? টি ইনিশিয়াল মানে, টি ইনিশিয়াল মানে টি যখন 0 সেকেন্ড সময়, তখন স্যার থিটা কি হয়ে থাকবে? তখন থিটা, স্যার থিটা ইনিশিয়াল হয়ে থাকবে। স্যার থিটা ইনিশিয়ালের ভ্যালু কত থাকবে? টি এর জায়গায় 0 বসে দাও, তাহলে 2 টি এর জায়গায় 0 তার হোল স্কোয়ার প্লাস 3 লিখবো। তাহলে এটার ভ্যালু কত আসবে? এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধু 3 পড়ে যাচ্ছে, তাহলে 3 হয়ে থাকবে। থিটা ইনিশিয়াল 3। টি ফাইনাল আমাদেরকে কত সেকেন্ড চেয়েছে? আপ টু 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময়ের মধ্যে চেয়েছে। তাহলে টি ফাইনাল মানে যখন স্যার টি এর ভ্যালু কত? স্যার 3 সেকেন্ডে চেয়েছে। ওকে, তাহলে থিটা ফাইনাল এখানে কি লিখবো? 2। এখানে টি স্কোয়ার রয়েছে, টি এর জায়গায় কি লিখবো? 3 লিখবো, 3 তার স্কোয়ার লিখবো প্লাস 3 লিখবো। তাহলে এখানে 2, 3 তিরিকে কত স্যার? 9 হয়ে থাকে প্লাস 3, তাহলে 9 দুগুণে 18 প্লাস 3, 18 আর 3 যোগ করলে কত থাকবে? 18 19, 18 আর 3 যোগ করলে কত? 19 কুড়ি 21 হয়ে থাকে, তাহলে এখানে হচ্ছে 21। তাহলে থিটা ফাইনালের ভ্যালু হচ্ছে স্যার 21 আর থিটা ইনিশিয়ালের ভ্যালু 3। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? থিটা ফাইনালের জায়গায় আমরা কি লিখবো? 21 লিখবো। থিটা ইনিশিয়ালের জায়গায় স্যার 3 লিখবো, ডিভাইড দেবো। টি ফাইনাল মানে কত রয়েছে? 3 রয়েছে, আর টি ইনিশিয়ালি কত ছিল? 0। তাহলে 21 থেকে 3 বাদ দিলে কত থাকে? 18 বাই 3, তাহলে 3 ছক 18, 6। এখানে কি হয়ে থাকবে? আর থিটা যেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে তার যেটা একক হয়ে থাকে রেডিয়ান, তার যেটা একক হয়ে থাকে রেডিয়ান, আর টাইমের একক সেকেন্ড, তাহলে রেডিয়ান পার
সেকেন্ড হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের আনসার হয়ে থাকবে 6 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আমাদের কত থাকবে 6 রেডিয়ান পার সেকেন্ড, ফার্স্টের যেটা কোশ্চেনটার অ্যান্সার। এটা হচ্ছে কি ফার্স্টের যে কোশ্চেনটা হলো তার অ্যান্সার। তো সেকেন্ডের কোশ্চেনটার অ্যান্সার, সেকেন্ডের যে কোশ্চেনটার অ্যান্সার সেটা হচ্ছে, দেখ সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি বলে থাকে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস যেটা সেটাকে আমাদের কি বলে থাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর অ্যাঙ্গুলার এসেলারেশন অ্যাট t=t সেকেন্ড সময়। তাহলে দেখ আমরা ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস কি বললাম, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস যেটা বললাম সেটা হচ্ছে ডি থিটা বাই ডিটি। ভেক্টোরিক্যালি লিখছি নি, আমরা সিম্পলি লিখছি, ভেক্টোরিক্যালি আমরা লিখছি নি, সিম্পলি লিখছি। তাহলে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইজিক্যাল টু টি থিটা বাই ডিটি। তাহলে এরপর ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন আমরা ফার্স্ট লেকচারেই বলেছিলাম, সেকেন্ড লেকচারে বেশি ম্যাথমেটিক্স এর। থিটার ভ্যালু কত দিয়ে রয়েছে, টি স্কোয়ার প্লাস থ্রি, 2t² + 3। এটা যখন ডিফারেন্সিয়েশন করব কি আসবে, 2 × 4 4 টি আসবে, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 আসবে। তাহলে 4t এখানে আমাদের এসছে। কত সেকেন্ড সময় চেয়েছে, 3 সেকেন্ড সময় চেয়েছে। ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস, এটা ইনস্ট্যান্টেনিয়াস আমাদের অ্যাঙ্গুলার স্পিডটা এলো, এটা কত সেকেন্ড সময় চেয়েছে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস চেয়েছে অ্যাট t=3 সেকেন্ড সময়, অ্যাট t= স্যার যখন 3 সেকেন্ড সময়। তাহলে 4 এর জায়গায় কি লিখবো, 3 লিখবো। তাহলে 4 × 3 = 12 রেডিয়ান পার সেকেন্ড আসবে। 12 রেডিয়ান পার সেকেন্ড। এরপর আমরা কি জানি, এটা তো আমাদের কি এলো, এটা আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস কি এলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার এসেলারেশন কি করবে থাকবো, অ্যাঙ্গুলার এসেলারেশন যেটা অ্যালফা বলে থাকে সেটা হচ্ছে কি, অ্যালফা আমরা আগে কি বললাম, দেখ আগে আমরা কি বললাম, α=d ওমেগা বাই ডিটি। α=d ওমেগা বাই ডিটি। তাহলে ডি ওমেগা বাই ডিটি, ওমেগা যে ফাংশনটা সেটা কি দেওয়া রয়েছে, 4t দেওয়া রয়েছে। তাহলে d/dt × 4 × t। তাহলে 4t যখন আমরা ডিফারেন্সিয়েশন করব 4 আসবে। তাহলে এটা সব সময় এটা টাইমের উপর নির্ভর করে, t=3 সেকেন্ড, অর্থাৎ সমত্বরণে যাচ্ছে। এর যে এসেলারেশনটা মানে সমকৌণিক ত্বরণে যাচ্ছে, পার্টিকেলটা সমকৌণিক ত্বরণে যাচ্ছে। 4 কি হয়ে থাকবে, রেডিয়ান রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকবে। ওকে, তাহলে আমাদের এই যে 3টা সূত্র, সেই 3টা সূত্রে আমরা কিন্তু ব্যবহার করা শিখিয়ে দিলাম। ওকে, 3টা সূত্র, 3টা আনসার, এইটার হচ্ছে 3টার আনসার, এবং 3টা সূত্রকে ইউজ করতে কিভাবে হয় সেটা আমরা শিখিয়ে দিলাম। চল ওর নেক্সট যাওয়া যায়। চল দেখ, এরপর আমরা কি দেখবো, কাইনেমেটিক্স। দাঁড়া, কাইনেমেটিক্স এর সঙ্গে সার্কুলার মোশনের একটা সম্পর্ক রয়েছে। মানে আমরা গতিবিদ্যা পড়েছি, সেই গতিবিদ্যার সঙ্গে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি এর মধ্যে একটা কি রয়েছে, রিলেশন বা সম্পর্ক রয়েছে। আমরা দেখ সিম্পল, যখন আমরা এক্স কে কি বলেছিলাম, এক্সটা হচ্ছে আমাদের সরণ বলেছিলাম বা ডিসপ্লেসমেন্ট বলেছিলাম, সেইটাকে আমরা কি দ্বারা করব, সেটাকে আমরা থিটা চিহ্ন দ্বারা রিপ্লেস করব। সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা থিটা চিহ্ন দ্বারা রিপ্লেস করবো। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি বলেছিল, ভেলোসিটি ইজ ইকুয়াল টু dx/dt বলেছিলাম। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে সিম্পল ভেলোসিটি। এরপর আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে ওমেগা বলা থাকে সেটাকে d θ/dt বলা থাকে। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা ইজ ইকুয়াল টু d θ/dt বলা থাকে। এসেলারেশন ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, এসেলারেশন ইজ ইকুয়াল টু dv/dt বলেছিলাম। ঠিক একই রকম ভাবে আমরা এটাকে অ্যাঙ্গুলার এসেলারেশন যেটা বলে থাকবো সেটা হচ্ছে d ওমেগা/dt। আর একটা এসেলারেশনকে আমরা আরেক রকম ভাবে লিখতে পেরেছিলাম d/dt। আর ভেলোসিটির ভ্যালু কত স্যার, ভেলোসিটির ভ্যালু dx/dt। তাহলে এখানে আমরা লিখতে পারবো x/dt লিখবো। তাহলে এখানে কি লিখতে পারবো, d2x/dt² লিখবো। ঠিক একই রকম ভাবে এটাকে আমরা করতে পারি α=d/dt, ওমেগার ভ্যালু কত স্যার, dθ/dt। তাহলে dθ/dt লিখবো। তাহলে dθ/dt², এটা হচ্ছে অ্যালফা। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের যেমন এক্সেলারেশন, সেটা এরকম হচ্ছে অ্যালফা। তাহলে আমাদের এই সূত্রটাকে আর এই সূত্রটাকে, তিনটাকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যে কাইনেমেটিক্সে এক্স হচ্ছে কি স্যার, এক্স হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ছিল, ডিসপ্লেসমেন্ট
ছিল। এখানে থিটা হচ্ছে কি স্যার? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ভি ছিল কি স্যার? আমাদের ভেলোসিটি ছিল, ভেলোসিটি বা যেটা আমাদের বেগ। এখানে ওমেগা হচ্ছে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তারপর আমাদের এখানে এটা আমরা স্টার মার্ক দিলাম। আমাদের এ ছিল কি? এসেলারেশন, একমাত্রিক গতির ক্ষেত্রে এসেলারেশন। এখানে হচ্ছে কি? অ্যালফা, অ্যালফা হচ্ছে কি? অ্যাঙ্গুলার এসেলারেশন, অ্যাঙ্গুলার এসেলারেশন, অর্থাৎ কৌণিক ত্বরণ। ওকে, চল নেক্সট আমরা যাই। নেক্সট আমরা যেটা এসেছি সেটা হচ্ছে নর্মাল এসেলারেশন, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল এসেলারেশন। নর্মাল এসেলারেশন এবং ট্যানজেনশিয়াল এসেলারেশন বলতে স্যার কি বুঝবো? দেখ, একটা পার্টিকেল যে কোনো একটা কার্ভ, এটা হচ্ছে এনি অরবিটারি কার্ভ, এনি অরবিটারি কার্ভ, যে কোনো একটা কার্ভে একটা পার্টিকেল, এই যে এইটা হচ্ছে আমাদের পার্টিকেলটা দেওয়া রয়েছে, এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা দেখ ভি ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং এর একটা ত্বরণ রয়েছে যেটা হচ্ছে এ, এবং তার যেটা ত্বরণ সেটা হচ্ছে এ ভেক্টর দ্বারা ডোনেট করেছে। এবং ভি ভেক্টর এবং এ ভেক্টরের যেটা মধ্যবর্তী কোণ, বি ভেক্টর এবং এ ভেক্টরে যেটা মধ্যবর্তী কোণ দেওয়া রয়েছে, এই যে বি ভেক্টর এবং এ ভেক্টর একটা কি দেখছি? মধ্যবর্তী একটা কোণ করেছে, সেটা হচ্ছে থিটা। এরপর দেখ ভি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যে, এ ভেক্টরটা, বি ভেক্টরটা এবং এ ভেক্টরটার মধ্যবর্তী কোণ থিটা দিয়েছে। একটা পেন নিতে তোরা, যে তোরা আমার হাতের দিকে দেখ, এখানে আমার কাছে পেন রয়েছে দেখ। এইটা হচ্ছে ধর কালো পেনটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, আর এই যে সাদা পেনটা, মার্কারটা রয়েছে, এটা হচ্ছে আমাদের যে পেনটা সেটা হচ্ছে ভি ভেক্টর দেওয়া রয়েছে, আর এটা আমাদের সাদা যে পেনটা সেটা হচ্ছে এ ভেক্টর। আলোটা তোরা দেখতে পাচ্ছিস? অবভিয়াসলি দেখতে পাচ্ছিস। এটা হচ্ছে আমাদের কি? এ ভেক্টর। তাহলে এ ভেক্টরটার ভি ভেক্টর মধ্যবর্তী কোণ কত স্যার? থিটা দেওয়া রয়েছে। তাহলে এ ভেক্টরের, এই যে এ ভেক্টরটার কম্পোনেন্ট করতে পারবো ভেলোসিটির দিকে যে কম্পোনেন্টটা, মানে এ ভেক্টরে তো দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশটা হচ্ছে কি? এ কস থিটা হয়ে থাকবে। অনুভূমিক উপাংশের ভ্যালু কত থাকবে? এ কস থিটা। এটাকেই বলা আছে, মানে যেটা ভেলোসিটি ভেক্টরের দিকে যে কম্পোনেন্টটা বা উপাংশটা, সেটাকে বলা হয়ে থাকে কি? কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ভেলোসিটি। এটাকেই বলা হয়ে থাকে আমাদের নর্মাল টেনজেন্সিয়াল এসেলারেশন বলে থাকে। এটাকে কি বলে থাকে? টেনজেন্সিয়াল এসেলারেশন, টেনজেন্ট বরাবর টেনজেন্সিয়াল এসেলারেশন। আর এই যে সাদা ভেক্টরটা মানে আমাদের এ ভেক্টরটার যেটা উলম্ব উপাংশ, অর্থাৎ এই এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে যেটা 90 ডিগ্রি কোণ করছে, সেটাকে বলা থাকে কি? সেটাকে আমাদের বলা থাকে নর্মাল এসেলারেশন। সেটাকে আমাদের কি বলা থাকে? নর্মাল এসেলারেশন বলা হয়ে থাকে। সেটাকে আমাদের কি বলা থাকে? নর্মাল এসেলারেশন। ওকে, চল তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর উপাংশটা কি। ধর একটা, আমি এই ভেক্টর উপাংশটা একটু বলে দিই, যে ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট তোদেরকে একটু বুঝ, ভেক্টরের উপাংশ জিনিসটা কি। ধর এটা একটা আমাদের ভেক্টর, এটা আমাদের নাম দিচ্ছি এ ভেক্টর, আর এটা আমাদের একটা ভেক্টর বি ভেক্টর। এই দুটো ভেক্টরে কি রয়েছে? একই প্লেনে রয়েছে, মানে এই বোর্ডটাতে তোদের রয়েছে। এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ধর থিটা দেওয়া রয়েছে। তাহলে বি ভেক্টরের উপাংশ মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড এ ভেক্টরের দিকে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বি কস থিটা হয়ে থাকে। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যেটা এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে থাকে সেটা হচ্ছে কি বলে থাকে? উলম্ব উপাংশ। এটাকে বলা থাকে, বি ভেক্টরটাকে যখন আমরা এরকম ভাবে ভাঙবো সেটা হচ্ছে কি? অনুভূমিক উপাংশ, আর উলম্ব ভাবে যখন ভাঙবো সেটা হচ্ছে উলম্ব উপাংশ। সেটার ভ্যালু কত হয়ে থাকে? বি সাইন থিটা। এটা মনে রাখবে, এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, এরকম ভাবে নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই নিয়ে একটা অরবিটারি পাথ লিয়েছি এবং সেখানে একটা পার্টিকেল রয়েছে, এই যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা ভেলোসিটি বি ভেক্টর আর এক্সেলারেশন এ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী যেটা কোণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে থিটা দেওয়া রয়েছে। তাহলে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ভেলোসিটি, ভেলোসিটির দিকে এ ভেক্টরে যেটা কম্পোনেন্ট, তাহলে যে দিকে ভেলোসিটির দিকে কি হয়ে থাকবে? এ কস থিটা থাকবে। তো সেটাকে আমরা বলে থাকবো এ, দাঁড়া সাদা ফিল্ড মুছি আর, এন এ কি হয়ে থাকবে? এ
কস থিটা হয়ে থাকবে। যেহেতু ভেক্টর, তাহলে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ভেলোসিটি সেটা হচ্ছে কি ভি ক্যাপ হয়ে থাকবে। এই কস থিটা ইন্টু ভি ক্যাপ হয়ে থাকবে। এটাকে কি বলে থাকে? এটাকে আমাদের ট্যানজেনশিয়াল এসেলারেশন বলা থাকে। এটাকে আমাদের কি বলে থাকে? ট্যানজেনশিয়াল এসেলারেশন বলা থাকে। এটাকে আমাদের কি বলে থাকে? ট্যানজেনশিয়াল ট্যানজেনশিয়াল এসেলারেশন বলা যায়। এ কস থিটা ইন্টু ভি ক্যাপ। ওকে, এ কস থিটা ইন্টু ভি ক্যাপ। আর কম্পোনেন্ট অফ এ ভেক্টর পারপেন্ডিকুলার অফ ভেলোসিটি, তাহলে এইটার যখন এই ভি ভেক্টরটা এ ভেক্টরটা যখন পারপেন্ডিকুলার হয়ে থাকবে, মানে এটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আহ এটা হচ্ছে ভি কস থিটা, আর এটা যখন এইরকম উপাংশটা হয়ে থাকবে, এইরকম মানে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর এবং বি ভেক্টরে যেটা 90 ডিগ্রি কোণ করবে সেটাই তো। তাহলে সেটা যখন উপাংশটার ভ্যালু হয়ে থাকবে এ পারপেন্ডিকুলার অফ ভেলোসিটি, সেটার ভ্যালু কত থাকবে? এ সাইন থিটা। হ্যাঁ স্যার, এ সাইন থিটা হয়ে থাকবে। তার যেটা ম্যাগনিটিউড, যেটা নর্মাল, এটা হচ্ছে আমাদের নর্মাল এক্সেলারেশন, তার যেটা ম্যাগনিটিউড হয়ে থাকবে এটা হচ্ছে আহ এ নর্মাল, যেটা দ্বারা ডোনেট করা থাকে সেটা হচ্ছে কত? এ সাইন থিটা হয়ে থাকবে। এর আমরা ডিরেকশন সম্পর্কে বলবো, এটা হচ্ছে নর্মাল এক্সেলারেশন, নর্মাল এক্সেলারেশন বলা হয়, নর্মাল এক্সেলারেশন বলতে পারি। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এই যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটা বললাম, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এই ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টর ফর্মে কি লিখবো, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা তো মনে রাখতে হবে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের যেটা ম্যাগনিটিউড থাকে সেটা হচ্ছে এক এ কস থিটা। দেখ, এটাকে আমরা ভেক্টর ফর্মে যখন লিখবো এ কস থিটা ইন্টু ইন্টু নয় ভি ক্যাপ লিখবো। ভি ক্যাপ মানে কি? আমরা কি ভি ক্যাপ মানে কি ইউনিট ভেক্টরকে ডোনেট করছে, তাহলে ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি লিখতে পারবো। তাহলে এ কস থিটা, আমরা তাহলে লিখছি দেখ, এ কস থিটা ইন্টু ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি, মড অফ ভি আমরা লিখতে পারি। এরপর দেখ ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এরপর দেখ এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ডট ডি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি ইন্টু ভি ক্যাপ। লিখতে পারি না? পারি না। তাহলে এখানে কি লিখতে পারি? এটার ভ্যালু লিখতে পারি এ ভি কস থিটা, আর এটা হচ্ছে স্যার ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি, আর এখানে স্যার মড অফ ভি ছিল। তাহলে মড অফ ভি কেটে গেল, তাহলে এ কস থিটা ভি ভেক্টর ডিভাইডেড বাই মড। মানে এই ফর্মটাকে আমরা দ্বারা এটাকে ভালো করে লিখে দিই। এই ফর্মটাকে মানে এই যে ফর্মটা, এই ফর্মটাই তো এই ফর্মটা। আর এই ফর্মটা মানে কি স্যার? এই ফর্মটা, তাহলে আমরা যেটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের যেটা মেন পেলাম, সেটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল যে ভেক্টরটার মেন ফর্মুলা গুলো পেলাম, সেটা হচ্ছে এ কস থিটা ইন্টু ভি ক্যাপ, এইটা একটা পেলাম। 2 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে এ কস থিটা ইন্টু ভি ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ ভি পেলাম, এটা একটা। আর এইটার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি, এখানে স্যার ভি। এই তিনটা ফর্ম ভালো করে মাথায় রাখবে, এই তিনটা ফর্ম ভালো করে মস্তিষ্কে রাখবে। এই তিনটা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ইন ভেক্টর ফর্মে আমরা যখন লিখবো, ট্যানজেনশিয়াল এক্সেলারেশনকে আমরা যখন ভেক্টর ফর্মে লিখবো। ভি ক্যাপটা হচ্ছে কি ডিরেকশনটা দেখাচ্ছে, আর এ ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের ম্যাগনিটিউড হচ্ছে কি এ কস থিটা, আর ভি ক্যাপটা হচ্ছে কি ডিরেকশনকে দেখাচ্ছে। যেহেতু এক্সেলারেশনের যেটা কম্পোনেন্ট ভি ভেক্টরের দিকে, অর্থাৎ ভেলোসিটি যে ভেক্টরটা
পার্টিকেলটার যেটা ভেলোসিটি সেই দিকে। ওকে, এরপর চল, এরপর এই টেনজেন্সিয়াল এসেলারেশন আমরা কি বললাম, টেনজেন্সিয়াল এসেলারেশনকে টি বাই ডিটি ইন্টু মানে স্পিডটা, আমাদের যেটা স্পিড রয়েছে, ঠিক আছে, স্পিডের যখন আমাদের এখানে হচ্ছে কি, স্পিডটার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব টাইমের রেসপেক্টে, তখন আমরা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন পেয়ে থাকবো। স্পিডের যখন টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন আমরা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন পাবো। এরপর দেখ, আহ, মানে এটা কি বলতে চাইছে, রেট অফ চেঞ্জ অফ স্পিড ইজ ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, মানে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এটা হয়ে থাকে রেট অফ চেঞ্জ, রেট অফ, এখানটা লিখছি, রেট অফ চেঞ্জ অফ স্পিড with respect to time is tangential acceleration. ওকে, এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এরপর দেখ, if tangential acceleration is in the direction of v vector, যদি tangential acceleration মানে tangential acceleration আমরা কি বলেছিলাম যে এইটা হচ্ছে স্যার পার্টিকেলটা, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের পার্টিকেলটা রয়েছে। ওকে, তোরা এখানটা দেখতে পারবি, একটু প্রবলেম হবে, মানে এখানটা আমার মুখটা রয়েছে, এখানটা তোরা বুঝিয়ে দিয়েছি, যেটা বলে দিচ্ছি সেটা তোরা বুঝতে পারবি অবশ্যই। তো এইখানটার মতো না, এতটার মতো তোরা দেখতে কিছু পাবি না, এখানটার মতো এটা আমি ভাগ করে দিই, কারণ এখানে আমার মুখটা দেখছে না। তো দেখ, এরপর আমরা কি বলেছি, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ইজ ইন দা ডিরেকশন অফ ভি ভেক্টর, এখানে আমরা পার্টিকেলটা বলেছিলাম, এই পার্টিকেলটার ভেলোসিটিটা ধর এদিকে রয়েছে, ভেলোসিটি ভেক্টর এদিকে, আর এক্সেলারেশনটা এদিকে কি করেছিল, এদের মধ্যবর্তী কোণ কত থিটা ছিল। এই যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটা যেটা আমাদের অভিমুখ, যদি এই ভেলোসিটির অভিমুখের দিকেই হয়ে থাকে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশনে যেটা অভিমুখ, সেটা ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি যেটা পার্টিকেলটা রয়েছে, তাহলে যদি একই দিকে ক্রিয়া করে তাহলে কি হবে, পার্টিকেলটার কি হবে, স্পিড আপ ঘটবে, পার্টিকেলটার কি হবে বৃদ্ধি মানে স্পিড বা যেটা আমাদের দ্রুতি হয়ে থাকে সেটা আপ হবে, অর্থাৎ তখন কি হয়ে থাকে, স্পিড আপ হবে, স্পিড আপ হয়ে থাকবে। আর যদি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, ধর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এদিকে ক্রিয়া করছে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এদিকে ক্রিয়া করছে আর পার্টিকেলটার ভেলোসিটি এদিকে, তাহলে কি হয়ে থাকবে, অপোজিট ডিরেকশন অফ ভি ভেক্টর, তাহলে কি হয়ে থাকবে, স্পিড ডাউন হবে, স্পিড ডাউন হয়ে থাকবে। ওকে, তাহলে এখন এরপর একটা পয়েন্ট দেখ, যদি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ডি বাই ডিটি অফ স্পিড, মানে স্পিডের ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে, এখন যদি স্পিড কি হয়ে থাকে, কনস্ট্যান্ট হয়ে থাকে, স্পিড যদি ধ্রুবক হয়ে থাকে, তাহলে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কত হয়ে থাকবে, জিরো হয়ে থাকবে। ওকে, ওকে, এরপর আমরা আসছি নর্মাল এক্সেলারেশনের তার। চল, এরপর আমরা কি করব, নর্মাল এক্সেলারেশনের ব্যাপারে বলবো, নর্মাল এক্সেলারেশনের ব্যাপারে বলবো, চল, নর্মাল এক্সেলারেশন। তো নর্মাল এক্সেলারেশন আমরা কি বললাম, আগে বললাম যে নর্মাল এক্সেলারেশনটা কি, যে ভেলোসিটি যে ভেক্টরটা রয়েছে পার্টিকেলটার, যেটা ভেক্টর ভেলোসিটি ভেক্টর, তার সঙ্গে যখন পারপেন্ডিকুলার হয়ে থাকবে সেটা হচ্ছে নর্মাল এক্সেলারেশন, এবং এই নর্মাল এক্সেলারেশনের ভ্যালু কি বলেছিলাম, এ সাইন থিটা বলেছিলাম, নর্মাল এক্সেলারেশনের যেটা ম্যাগনিটিউড বা ভ্যালুটা বলেছিলাম এ সাইন থিটা। ওকে, তাহলে এই যে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা সেটাকে আমাদের নর্মাল এক্সেলারেশন বলা হয়েছিল, আর এইদিকে যে ভেক্টরটা ছিল, এই যে ভেলোসিটির দিকে যে ভেক্টরটা ছিল সেটা হচ্ছে এ cos থিটা, এটা বলেছিলাম স্যার ট্যানজেনশিয়াল এক্সেলারেশন হয়ে থাকে। তাহলে নর্মাল এক্সেলারেশনটা কি করে থাকে, নর্মাল এক্সেলারেশনটা এই যে পার্টিকেলটা, ধর একটা বস্তু এইখানে ঘুরছে, এখানে ধর এই যে এইটার মধ্যে একটা কার্ভটা রয়েছে, এখানে পার্টিকেলটা রয়েছে, পার্টিকেলটার এদিকের ভেলোসিটি হচ্ছে পার্টিকেলটার এইদিকে, আর ভেলোসিটি এদিকে, এক্সেলারেশন ধর এইদিকে ক্রিয়া করছে, এক্সেলারেশন ধর এইরকম ভাবে ক্রিয়া করছে, এই এক্সেলারেশন অভিমুখ এইদিকে, তাহলে দেখ ভেলোসিটির এক্সেলারেশনটা এইটাকে কি করছে, এটা ধর এক্সেলারেশন আর এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি, আর এখানটা এই ধর এখানে বস্তুটা রয়েছে, এখানে হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি এই দিকটা, আর উপর দিকটা হচ্ছে এইটা হচ্ছে এই যে এই ভেক্টরটা, মোটা পেনটা তোদের ভালো করে বুঝাচ্ছে দেখ, মোটা পেনটা আমাদের ভেলোসিটি ভেক্টরকে ডোনেট করছে, আর এই সরু পেনটা আমাদের এক্সেলারেশন ভেক্টরকে ডোনেট করছে। এক্সেলারেশন ভেক্টরটা ভেলোসিটি ভেক্টর অভিমুখে যেটা,
সেটা কি করছে, পার্টিকেলটা স্পিড আপ করার জন্য, পার্টিকেলটা স্পিড আপ বা স্পিড ডাউনের জন্য ব্যবহার হচ্ছে। আর এই অ্যাসেলারেশনটা এই ভেলোসিটির সঙ্গে যখন লম্ব হবে সেটা কি করবে, ডিরেকশন চেঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে দিক পরিবর্তন হবে আস্তে আস্তে। এখানে যে পার্টিকেলটা রয়েছে, এখানে যে পার্টিকেলটা রয়েছে সেই পার্টিকেলটা যে দিক পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়েছে, বুঝতে পারলো? ওকে, তাহলে আমাদের কি বলেছে এখানে দেখ, নর্মাল এক্সেলারেশন ইজ রেসপন্সিবল টু চেঞ্জ ইন দা ডিরেকশন অফ ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটির দিক পরিবর্তনের জন্য এটা রেসপন্সিবল হয়ে থাকে। নর্মাল এক্সেলারেশন কে ভ্যালু কি হয়ে থাকে, নর্মাল এক্সেলারেশনের ভ্যালু যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কি এ সাইন থিটা হয়ে থাকে। আমরা আগে বললাম এটাকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, নর্মাল এক্সেলারেশনের যেটা ভ্যালু এটা হচ্ছে কি এ সাইন থিটা হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট। আর ট্যানজেনশিয়াল এর অ্যাক্সেলারেশনের ভ্যালু কত বললাম, এ কস থিটা। থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে আমাদের লিখে রাখ অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর। তাহলে এরপর দেখ, আমাদের এখানে ছবিটা দেখাচ্ছে, ধর এখানে পার্টিকেলটা এখানে সাদা পেন্টাল, সাদা নয়, তো এটা, এইটা আমাদের কার্ভটা ছিল, কার্ভটার এখানে একটা পার্টিকেল ছিল সাদা রঙের। এই সাদা রঙের যে বস্তুটা সেটা পার্টিকেল, পার্টিকেলটা যেটা ভেলোসিটি ভেক্টর সেটা হচ্ছে এরকম ভাবে ছিল। পার্টিকেলটা যেটা এক্সেলারেশন ভেক্টর সেটা এরকম ভাবে ছিল। এটা হচ্ছে এক্সেলারেশন ভেক্টর। আর এটা হচ্ছে স্যার ভেলোসিটি। এদের মধ্যবর্তী স্যার যেটা কোণ ছিল, পার্টিকেল এক্সেলারেশন ভেক্টর এবং ভেলোসিটি ভেক্টরের মধ্যবর্তী যেটা কোণ ছিল সেটা হচ্ছে থিটা। তাহলে দেখ, আমরা এখানে একটা জায়গা নিচ্ছি, এই জায়গাটা বুঝ, এই জায়গাটা বুঝ, এইটা হচ্ছে স্যার আমাদের এক্সেলারেশন ভেক্টর, এইটা হচ্ছে আমাদের স্যার ভেলোসিটি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ভেলোসিটি এক্সেলারেশনটার যেটা ভেলোসিটির দিকে যেটা মানে ভেক্টর উপাংশ, যেটা আমাদের কি বলা থাকে, ভেলোসিটির দিকে যে উপাংশটা সেটা আমাদের কি বলা থাকে, ভেলোসিটির দিকে যে উপাংশটা আমাদের বলা হয়ে থাকে এটাকে, সরি এটাকে তোরা এইটা না, তাহলে ভালো বুঝতে হবে। তোরা একটু মুড চেঞ্জ কর, এটাকে এক্সেলারেশন দে, এটাকে ভেলোসিটি দে, তাহলে তোরা বুঝতে ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন ভেক্টর নাম, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের নাম। তাহলে এই এক্সেলারেশন ভেক্টরটা, এই যে এক্সেলারেশন ভেক্টরটা, এক্সেলারেশন ভেক্টরটা ভেলোসিটির দিকে যখন উপাংশ সেটাকে কি বলেছিল স্যার, আমাদের ট্যানজেনশিয়াল এক্সেলারেশন বলেছিল। তার মান কত স্যার, এ কস থিটা বলেছিলাম, এ কস থিটা বলেছিলাম। আর এই যে এক্সেলারেশন ভেক্টরটা ভেলোসিটির সঙ্গে যখন পারপেন্ডিকুলার হয়ে থাকে, ভেলোসিটির সঙ্গে স্যার পারপেন্ডিকুলার, সেটার ভ্যালু কত থাকে, সেটাকে নর্মাল এক্সেলারেশন বলেছিলাম, সেটার ভ্যালু কত, এ সাইন থিটা। তাহলে ট্যানজেনশিয়াল ভেক্টরের অভিমুখ কোন দিকে, এই দিকে, নর্মাল ভেক্টরের অভিমুখ কোন দিকে, এইদিকে। তাহলে আমরা দেখ, এবং এদের মধ্যবর্তী কোণটা মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত স্যার, 90 ডিগ্রি, অবভিয়াসলি 5/2 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে স্যার 90 ডিগ্রি যদি হয়ে থাকে, এ ট্যানজেনশিয়াল ভেক্টর প্লাস এ নর্মাল ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর, আমরা লিখতে পারি না, পাইনি, পারি স্যার। তাহলে এখান থেকে লিখতে পারি এ নর্মাল ভেক্টরে যেটা আমাদের অভিমুখ হয়ে থাকবে সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস এ ট্যানজেনশিয়াল ভেক্টরের অভিমুখ লিখতে পারি স্যার, লিখতে অবভিয়াসলি লিখতে। আমরা কেন স্যার এইটাকে আমরা লিখছি, এটা লিখছি কারণ দেখ, এ ভেক্টরের যদি ম্যাগনিটিউড বার করি তখন কি হয়ে থাকবে, ট্যানজেনশিয়াল ভেক্টরের অভিমুখ প্লাস নর্মাল ভেক্টরের অভিমুখ তার স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ট্যানজেনশিয়াল ভেক্টরের মড, নর্মাল ভেক্টরের মড, আর cos থিটা, থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি ট্যানজেনশিয়াল ভেক্টরের মান কত, এ cos থিটা, তাহলে এ cos থিটা তার হোল স্কোয়ার, নর্মালের হচ্ছে কত, এ সাইন থিটা, এ সাইন থিটা তার হোল স্কোয়ার, আর cos 90 ডিগ্রি ভ্যালু মানে 0। তাহলে এটাকে এদিকে আমরা এসে লিখছি, তাহলে এটা হচ্ছে কি এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
এ স্কোয়ার কমন নিলাম, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে এখান থেকে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এ স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এ, তাহলে দেখতে পেলাম যে এ ভেক্টরের যেটা ম্যাগনিটিউডটা এ ভেক্টরে পেলাম, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, कोई दिक्कत की बात नहीं है। ঠিক তার জন্যই আমরা এখান থেকে লিখছি যে এ নর্মাল ভেক্টরে যেটা অভিমুখ হয়ে থাকে সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস এ ট্যানজেনশিয়াল ভেক্টর হয়ে থাকে, এটাকে ভালো করে মনে রাখবে যে নর্মাল ভেক্টরের ডিরেকশন অনুযায়ী তোদেরকে চেয়ে নেয় কিছু কিছু কোশ্চেনে, বুঝতে পারলাম? চল, এখানে আমাদের কোশ্চেনটা দেওয়া রয়েছে, তাহলে এটা গোটাটা আমরা থিওরির একটা পার্ট আমরা এখানে পড়লাম, তোরা এটাও নোট করে নিবি, ওকে? থিওরির একটা পার্টকে বোঝালাম, সেটা তোরা নোট করে নিবি। আর এখানটায় তোরা একটু দেখতে পাবি না, অসুবিধা হবে, তোরা কিন্তু বলে দিচ্ছি আমি, তোরা ভালো করে দেখবি। কি দেওয়া রয়েছে, ইফ এ পার্টিকেল ইজ মুভিং সাচ দ্যাট ইট ইজ এসেলারেশন ভেলোসিটি, মানে এসেলারেশন ভেক্টর আর ভেলোসিটি ভেক্টর দেওয়া রয়েছে, এসেলারেশন ভেক্টর এটা দেওয়া রয়েছে, ভেলোসিটি ফাইন্ড আউট দা ট্যানজেনশিয়াল এসেলারেশন আর নর্মাল এসেলারেশন চেয়েছে। আমাদেরকে ট্যানজেনশিয়াল এসেলারেশন এবং নর্মাল এসেলারেশন চেয়েছে এবং সেটাকে ডিরেকশন অনুযায়ী চেয়েছে, ডিরেকশন অনুযায়ী আমাদেরকে চেয়েছে। তো দেখ, আমাদের ট্যানজেনশিয়াল এসেলারেশনের সূত্রটা কি বলেছিলাম, ট্যানজেনশিয়াল এসেলারেশন ভেক্টরের যেটা ফর্মুলাটা বলেছিলাম, ফর্মুলা ডিরাইভ করে দেখিয়েছিলাম, এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি ইন্টু ভি ক্যাপ বলেছিলাম। স্যার এটা আমরা বলেছিলাম, এ ভেক্টরও দেওয়া রয়েছে, ভি ভেক্টরও দেওয়া রয়েছে, আর এ ভেক্টর কত দেওয়া রয়েছে? স্যার এ ভেক্টর আমার দেওয়া রয়েছে 4i মাইনাস 3j দেওয়া রয়েছে। স্যার ভি ভেক্টর কি দেওয়া রয়েছে? স্যার ভি ভেক্টর i প্লাস j দেওয়া রয়েছে। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করবো, এ ভেক্টর ডট ভি ভেক্টর করবো, ডট প্রোডাক্টের ভ্যালু কত? 4i এর সঙ্গে i এর গুণ হবে, তাহলে 4 × 1 হয়ে থাকবে, মাইনাস 3 × 1 হয়ে, ওকে, মানে প্লাস, তারা প্লাস মাইনাস কি হয়ে থাকে মাইনাস, এটা করলে 4 - 3, অর্থাৎ এটার ভ্যালু আসছে আমাদের 1, এ ভেক্টর ডট ভেক্টর। এবার ভি ভেক্টরে যখন মডিউলাস ভ্যালু বার করবো, ভি ভেক্টরের মড ভ্যালু কত থাকবে? √12 এক তার স্কোয়ার প্লাস এক তার স্কোয়ার, তোরা এগুলো এতদিনে শিখে গেছিস ভালো করে ভেক্টরের সমস্ত ব্যাপারগুলো, তাহলে 1 + 1 কত হয়ে থাকবে? 2 হয়ে থাকবে, তাহলে মড অফ ভি হচ্ছে 2। এরপর দেখ, তাহলে ভি ক্যাপের ভ্যালু কত আসবে? ভি ক্যাপের ভ্যালু হচ্ছে আমাদের আই ভেক্টর ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি হয়ে যাবে, ডিভাইডেড বাই মড অফ ভি হচ্ছে কত? √2। তাহলে এখান থেকে আমরা ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটা কি লিখতে পারি? ট্যানজেনশিয়াল এক্সেলারেশনটাকে আমরা লিখতে পারি, এ ভেক্টর ডট ভি ভেক্টরের ভ্যালু কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে এখানে 1 লিখবো। ভি ক্যাপের ভ্যালু কত পেয়েছি? ভি ক্যাপের ভ্যালু i প্লাস j ডিভাইডেড বাই √2, আর মড অফ ভি এর ভ্যালু কত? √2 গুণ করলে কত হয়ে থাকবে? 2 হয়ে থাকবে, অর্থাৎ i প্লাস j ডিভাইডেড বাই 2 হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের কি টেনজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টরটা হয়ে থাকবে, যে প্লাস j ডিভাইডেড বাই 2, প্লাস j ডিভাইডেড বাই 2 যেটা আমাদের, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ভেক্টরে, যেটা আমাদের এনসার। আমাদের বলেছেন ফাইন ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনে এটা আমাদের আনসার হয়ে থাকবে 1 নম্বর। এরপর আমাদেরকে কি চেয়েছে? নর্মাল এক্সেলারেশন চেয়েছে। তো নর্মাল এক্সেলারেশনের জন্য আমরা সিম্পল জানি, কি জানি 2 নম্বরে যেটা পড়বো, এটা হচ্ছে আমরা কি জানি যে নর্মাল এক্সেলারেশন যেটা ভেক্টর হয়ে থাকে সেটা স্যার আমরা দেখলাম যে এক্সেলারেশন ভেক্টর মাইনাস ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টর। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টরটা পেয়ে গেছি, এক্সেলারেশন ভেক্টর কত দেওয়া রয়েছে? 4i মাইনাস 3j, 4i মাইনাস 3j, মাইনাস ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের জায়গায় কি লিখবো? i প্লাস j ডিভাইডেড বাই, এটা যখন সলভ করবো তাহলে লসাগু করলে কি হয়ে থাকবে? 4 × 8 i মাইনাস 3 × 6 j মাইনাস i মাইনাস j ডিভাইডেড বাই 8i আর এটা 7i হয়ে থাকবে, আর এটা হচ্ছে 5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে থাকবে, মাইনাস হয়ে 7j, 7i মাইনাস 7j বাই 2। এটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর হয়ে থাকবে, নর্মাল ভেক্টরটার অ্যান্সার হয়ে থাকবে 7i মাইনাস 7j ডিভাইডেড বাই 2। এটা আমি একটা গোল হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এর আনসার হচ্ছে এটা। ভালো ভালো অঙ্ক, চল এখানে দেখ একটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে কোশ্চেনটাতে?
এই কোশ্চেনে কি দেওয়া রয়েছে স্যার? ভেলোসিটি ভেক্টর দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? 3t² i ক্যাপ প্লাস 4t j ক্যাপ। t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়কে ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন এবং নর্মাল অ্যাসেলারেশন দেওয়া রয়েছে। দেখ, এরপর ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন আমরা কি করে পাবো? ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন স্যার আমরা কি করে পাবো? ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন, তো ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে চেয়েছে। তাহলে ভেলোসিটি যদি এইটা দেওয়া থাকে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময় চেয়েছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। আমাদের ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশনের ফর্মুলা কি জানি? স্যার ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশনের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভি ইন্টু স্যার ভি ক্যাপ। এটা তো আমরা জানি। আর নর্মাল এক্সেলারেশন তো সিম্পল, যদি ট্যানজেন্ট নর্মাল এক্সেলারেশন স্যার এক্সেলারেশন ভেক্টর যদি পেয়ে যায়, সেখান থেকে যদি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন যদি পেয়ে যায়, এটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন যদি বিয়োগ করে দিই, তাহলে তো স্যার নর্মাল এক্সেলারেশন পেয়ে যায়। তো ভেলোসিটি যখন আমরা ডিফারেন্সিয়েশন করি টাইমের রেসপেক্টে, সেটা কিভাবে থাকি? এক্সেলারেশন পেয়ে থাকি। তাহলে এক্সেলারেশন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু ভেলোসিটি ভেক্টর লিখতে পারি। আচ্ছা, তাহলে ভেলোসিটি যখন ডিফারেন্সিয়েশন করবো 60 আই ক্যাপ হয়ে থাকবে, আর এখানে হচ্ছে 4 জে ক্যাপ হয়ে থাকবে। এটা হচ্ছে এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশন ভেক্টরটা আমরা কি পেয়ে থাকলাম? 60 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন ভেক্টর পেয়ে গেলাম। আর এখানে স্যার ভেলোসিটি ভেক্টর আমাদের দেওয়া ছিল। টি ইজিক্যাল টু 1 সেকেন্ড সময়ে আমাদের সমস্ত কিছু চেয়েছে। তাহলে ভি ভেক্টর অ্যাট টি ইজিক্যাল টু 1 সেকেন্ড সময়ে কি হয়ে থাকবে? টি ইজিক্যাল টু 1 সেকেন্ড সময়ে 3 × 1 তার হোল স্কোয়ার প্লাস 3 × 1 তার হোল স্কোয়ার আই ক্যাপ প্লাস 4 × 1 জে ক্যাপ। তাহলে এখানে হচ্ছে 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এক্সেলারেশন ভেক্টর টি ইজ ইকাল টু 1 সেকেন্ড সময় স্যার কত পাই থাকবো? 6 × টি এর ভ্যালু স্যার 1 দেওয়া রয়েছে, এখান থেকে পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? এখান থেকে। আই ক্যাপ প্লাস 4 × জে ক্যাপ। তাহলে এখানে 6 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। 6 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর, এইটা। আর এটা হচ্ছে এক্সেলারেশন ভেক্টর। তাহলে মেন আমরা কি পেলাম এখান থেকে? মেন ব্যাপারটা যেটা পেলাম স্যার, ভেলোসিটি ভেক্টর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3 i ক্যাপ, মানে 1 সেকেন্ড সময়ের যেটা ব্যাপার, সেটা হচ্ছে 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। আর এক্সেলারেশন যেটা 1 সেকেন্ড সময়ের যেটা ব্যাপার হচ্ছে 6 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এরপর সিম্পল আগের অঙ্কটার মতো, তাহলে এই যে এই সূত্রটাতে আমরা বসাবো। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করবো। সিম্পল আমি তাড়াতাড়ি করে করছি। এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে 3 × 18 প্লাস 4 × 4 = 16 আর ডিভাইডেড বাই √12 তার স্কোয়ার হয়ে থাকবে অবভিয়াসলি। √12 3 × 3 = 9, 4 × 4 = 16, 16 9 কত? 25। 3 × 3 = 9, 4 × 16, ওকে। আর ভি ভেক্টর মানে এখানে 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, ওকে। 18 আছে, 6 8 কত যোগ করলে? 8 6 14, 8 6 কত? 14 4 হাতে হইলো 1, 1 1 2 1 3 34 ডিভাইডেড বাই 25। 3 i ক্যাপ প্লাস 34/25 থ্রি আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টরটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল এক্সেলারেশন অ্যান্সার। এবার তোরা আমাদেরকে বল, তুই আমাদেরকে অ্যান্সার দে, নর্মাল এক্সেলারেশন ভেক্টর অনুযায়ী স্যার কি লিখতে পারে? আমরা জানি যে ফর্মুলাও দেওয়া রয়েছে স্যার, এখান থেকে তোরা এটা আমাকে ক্যালকুলেশন করে কমেন্টে আনসার বলবি। ওকে, ক্যালকুলেশন করবি এবং কমেন্টে আনসার বলে থাকবি। ওকে, চল। চল, এরপর আমরা এর আগে আমরা কি দেখলাম? যে সার্কুলার মোশনের বা বৃত্তীয় গতির ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ঘটনাগুলো দেখছিলাম, যে অ্যাভারেজ অ্যাঙ্গুলার স্পিড কি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি, তারপর আমাদের নর্মাল ভেক্টর, নর্মাল এক্সেলারেশন ভেক্টর, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টর, এই সমস্ত জিনিসগুলো কি সেগুলো আমরা জানলাম। কিভাবে বার করে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ভেক্টর, নর্মাল এক্সেলারেশন ভেক্টর, সেগুলো আমরা জানলাম। তো সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি কাকে বলে? সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, চল, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি কাকে বলে সংজ্ঞাটা লেখ। কি বলছে?
সার্কুলার মোশন বা বৃত্ত বৃত্তীয় গতি। ওয়েন যখন এ পার্টিকেল একটা কণা মুভস ইন এ প্লেন, একটা প্লেনে, যে কোনো প্লেন হতে পারে সেটা, ধর এই একটা খাতার প্লেনে, প্লেন বলতে একটা সমতলে, such that it is distance from a fixed, মানে পয়েন্টটা একটা ফিক্সড হতে পারে অথবা মুভিং হতে পারে, মুভিং পয়েন্ট রিমেন্স কনস্ট্যান্ট, মানে ধ্রুবক হয়ে থাকে, মানে ওই যে দূরত্বটা একটা স্থির বিন্দু বা গতিশীল বিন্দু থেকে, ধর এইটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই পার্টিকেলটা যখন আমরা এই যে চার্জারের মুখটা যখন ঘুরছে, তাহলে এখান থেকে কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে তো, এই যে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট রয়েছে, এই যে বিন্দুটা এইখানে, যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে কি স্থির, অথবা দেখে যে ঘুরছে, এটা হচ্ছে একটা সার্কুলার মোশন করছে, অর্থাৎ এই বিন্দু থেকে এই যে চার্জারের দূরত্বটা সবসময় কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে তো, তাহলে এটাকে আমরা সার্কুলার মোশন বলে থাকি। তাহলে সংজ্ঞা কি লিখবি, হোয়েন এ পার্টিকেল মুভস ইন এ প্লেন সাচ দ্যাট ইট ইজ ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড অর মুভিং পয়েন্ট। এই পয়েন্টটা কি হতে পারে, এই যে আমরা এখানে দেখাচ্ছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ফিক্সড হতে পারে কিংবা মুভিং হতে পারে, ফিক্সড অর মুভিং পয়েন্ট কনস্ট্যান্ট দ্যাট ইট ইজ মোশন ইজ কল্ড অ্যাজ সার্কুলার মোশন বলে। এই যে ফিক্সড পয়েন্ট এটাকে বলা থাকে সার্কুলার মোশনের সেন্টার বলা থাকে, ফিক্সড পয়েন্টটাকে কি বলা থাকে, কল্ড সেন্টার। এই ফিক্সড পয়েন্টটাকে বলা থাকে সেন্টার, সেন্টার। আর দ্য ডিস্টেন্স ইজ কল্ড, যেটাকে রেডিয়াস ভেক্টর বলা থাকে, রেডিয়াস অফ সার্কুলার পাথ, এরকম রেডিয়াস অফ সার্কুলার পাথ, পাথ অথবা রেডিয়াস ভেক্টরও বলা হয়, রেডিয়াস ভেক্টরও বলা হয়ে থাকে। এরপর আমরা কি বলেছিলাম, ওমেগাটাকে কি বলেছিলাম, ওমেগা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, বলেছিলাম তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যালফা হচ্ছে অ্যাঙ্গুলার এসেলারেশন, আর থিটা হচ্ছে স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলেছিলাম। তো ওমেগার যেটা ডিরেকশন আমরা কি করব, সে কিভাবে নির্ণয় করব ওমেগা ডিরেকশন, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুলের সাহায্যে, রাইট হ্যান্ড থাম, দেখ কিভাবে রাইট হ্যান্ড থাম রুল করব, যেই দিকটায় পার্টিকেলটা ঘুরছে, ধর একটা পার্টিকেল এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে পার্টিকেলটা এরকম, যেদিকে ঘুরছে সেই দিকে আমাদের এই সমস্ত থাম গুলো থাকবে, সেদিকে ঘুরাবো, এবং বুড়ো আঙুলটা যেদিকে দেখাবে, ধর এরকম ভাবে রয়েছে পার্টিকেলটা এই দিকে ঘুরছে, দেখ পার্টিকেলটা ঘুরছে এরকম ভাবে, মানে ঘড়ির কাঁটার দিকে, তোরা ঘড়ির কাঁটার দিকে দেখ, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, তোরা ঘড়িটাকে মনে মনে কল্পনা কর এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বা, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সে তোর হাতটাকে, তোর সমস্ত আঙুলগুলো, বুড়ো আঙুলটা বাদ দিয়ে সেদিকে ঘুরান, তাহলে তোর কি হবে, ঘড়ির কাঁটার যে ভিতর দিক দিয়ে যেদিকে পেরেকটা আটকানো থাকে সেই দিকে দেখাচ্ছে, তো সেটার ক্ষেত্রে কি দেখবে, যদি ঘড়ির কাঁটা এরকম হয়ে থাকে তাহলে নিচের দিকে, তাহলে তোর যে নিচের দিকে তাহলে ডিরেকশনটা হয়ে থাকে, তাহলে যদি ক্লক ওয়াইজ সেন্সে হয়, আমাদের এখানে দেখ এই যে এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে হচ্ছে কি, যে পার্টিকেলটার যেটা ঘূর্ণন সেটা হচ্ছে ক্লক ওয়াইজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ সেন্স বা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে এইখানে ডিরেকশন অফ ওমেগা হয়ে থাকবে, ডিরেকশন অফ ওমেগা, সেটা হচ্ছে মানে এই যে এইটার ভিতর দিয়ে, এই যে তলটা দেখতে পাচ্ছিস না দাদা, লাল বিন্দু, এটার ভিতর দিয়ে মানে এই বোর্ডটা রয়েছে, বোর্ডটার ভিতর দিকে তোরা নিয়ে চলে যা, তাহলে সেটা হচ্ছে, সেটাকে কি হয়ে থাকে, কে ক্যাপ, মানে এটা থ্রিডিতে যেহেতু হয়ে থাকে, তখন সেটা ডিরেকশন হয়ে থাকবে মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। ওকে, এটাকে পারপেন্ডিকুলার এখানে আসছে না, ধর এখানে ক্যামেরাতে দেখা যাবে তো সব রেকর্ড করছি ইন ওয়ার্ডস। ওকে, আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, এই ছবিটাতে দেখ, তাহলে এটা হচ্ছে কি ভিতর দিকে হচ্ছে ইনওয়ার্ডস, পারপেন্ডিকুলার ইনওয়ার্ডস, এটাতে দেখ অ্যান্টি ক্লক ওয়াইজ সেন্সে ঘুরছে, তাহলে ডিরেকশন অফ ওমেগা লিখি, ডিরেকশন অফ ওমেগা এদিকেও থাকবে, অর্থাৎ কে ক্যাপ পারপেন্ডিকুলার,
তাহলে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, আউটওয়ার্ড পারপেন্ডিকুলার আউটওয়ার্ড হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওমেগার আমরা কিভাবে ডিরেকশন বার করবো, রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা বার করে থাকি ওমেগার যেটা অভিমুখ। ওকে, সব। থিটাকে কি বলেছিলাম স্যার আমরা? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলেছিলাম। থিটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফর এ কমপ্লিট রেভলিউশন। একটা কমপ্লিট রেভলিউশন একটু যদি করে, ধর এরকম একটা সার্কেল রয়েছে, যদি কমপ্লিট রেভলিউশন করে কত হয়ে থাকবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট স্যার 2 পাই হয়ে থাকবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বাট শুধু যদি ডিসপ্লেসমেন্ট 2 পাই হয়ে থাকবে, গোটাটা যদি করে তাহলে কত ডিগ্রি কোণ ঘটছে? 2 পাই বা 360 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি। বা শুধু ডিসপ্লেসমেন্ট কি হতে হবে? শুধু ডিসপ্লেসমেন্ট 0। একটা পার্টিকেল ধর এখানে রয়েছে, সেই পার্টিকেলটা ঘুরে এসে 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 এখানকে এলো, তাহলে তার আসল সরণ হলো কত? সরণ, কৌণিক সরণ নয়, শুধু সরণ। শুধু সরণ যেটা দেখবে 0, 0। এটা পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দিতে পারে, কৌণিক সরণ। ওমেগা ইজিক্যাল টু আমরা আগে কি বললাম? ওমেগা ইজিক্যাল টু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডি থিটা বাই ডিটি। অ্যালফা ইজিক্যাল টু কি বলেছিলাম? ডি ওমেগা বাই ডিটি, বা স্যার ডি টু থিটা ডিভাইডেড বাই ডিটি স্কয়ার। একই রকম ফর্মুলা বারবার লিখছি, তাহলে এগুলোই মনে রাখবে। ঠিক আছে, আজকে এতটাই। তাহলে সমস্ত জিনিসটা ভালো করে পড়ালাম, যে 3টা অঙ্ক করালাম ভালো করে দেখবি, ওগুলা করলেই পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা দেখবি, সমস্ত যে সূত্রগুলো বলেছিলাম যে ফার্স্টে এই সূত্রটা মনে রাখতে হবে, দেন এটাকে ভালো করে মনে রাখবি, দেন স্যার অ্যাভারেজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সূত্র, এভারেজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সূত্র, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সূত্র দিয়ে অঙ্ক করেছি, দিয়ে কাইনেমেটিক্স এর সঙ্গে কেমন ভাবে রিলেশন রয়েছে সেগুলো দিচ্ছি। ওকে, দিয়ে নর্মাল এক্সেলারেশন ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের ব্যাপারটা বলে দিচ্ছি, ভেক্টরে যে কম্পোনেন্ট নিয়ে শিখিয়ে দিয়েছি। ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের যেটা ফর্ম গুলোতে মনে রাখতে হবে, এই ফর্মটা মনে রাখলে মোটামুটি সব, সরি, কিরকম ফর্মে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, নরমাল অ্যাক্সেলারেশন সমস্ত জিনিসটা বুঝিয়েছি। এখানে অঙ্ক দিয়ে খেয়েছি দুটো, এরপর সার্কুলার মোশন কাকে বলে সেটা দেখিয়েছি। ওমেগার ডিরেকশন কিভাবে নেওয়া হয় সেটা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে বলেছি, যে ঘড়ির কাঁটার দিকে হয়ে থাকলে মানে পারপেন্ডিকুলার ইনওয়ার্ডস হয়ে থাকবে, অর্থাৎ ডিরেকশন মাইনাস থেকে হয়ে থাকবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে থাকে তাহলে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, অর্থাৎ যে বাইরের দিকে নিয়ে আসে, এবং সেটা কে ক্যাপ ডিরেকশন হয়ে থাকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা কমপ্লিট রেভলিউশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে 2 পাই বা 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি। আর ডিসপ্লেসমেন্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের 0 হয়ে থাকে। ওমেগার ভ্যালু ডি থিটা বাই ডিটি, অ্যালফার ভ্যালু ডি ওমেগা বাই ডিটি, আর অ্যালফাকে ডি टू थीटा बाई dt स्क्वायर भावे लिखा থাকে। आप सभी को मेरी तरफ से एक बड़ा वाला थैंक यू, बड़ा वाला थैंक यू। आप सभी को मेरी तरफ से एक बड़ा वाला थैंक यू। ठीक, চল আজকের জন্য তাহলে টাটা। বলো।